বাঁকুড়া জেলা নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমেই যেটা আসে হস্তশিল্প এবং পর্যটন শিল্পের জন্য উল্লেখযোগ্য একটি জেলা। কিন্তু এই সমস্ত কিছু ছাড়িয়ে বাঁকুড়া জেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে বিভিন্ন ধরনের চাষবাস। আজ আমরা এসে পৌঁছেছি বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের জাম্বনি গ্রামে, যেখানে একটি মহিলা ফার্মার্স গ্রুপের উদ্যোগে তারা প্রায় 10 বিঘা জমি সরিষা চাষ করেছেন। তার মধ্যে আমরা বর্তমানে যে জমিতে উপস্থিত রয়েছি সেখানে আধুনিক কৃষি প্রযুক্তি অর্থাৎ বিনা কর্ষণে সরিষা চাষ করা হয়েছে। বাঁকুড়া জেলার কৃষিকাজের বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই জমিতে একবারও চাষ দেওয়া হয়নি, অর্থাৎ জিরো টিলেজে এখানে এই সরিষা চাষটা কিন্তু হয়েছে। কিভাবে এখানে এই জিরো টিলেজে সরিষা চাষটা হলো, বা যে মহিলারা এই উদ্যোগ নিয়ে এই সরিষা চাষটা করেছেন, আমরা তাদের মুখ থেকেই শুনে নেব তারা কেমন ফলনটা পেয়েছেন। আচ্ছা, আমরা এসে তো জানলাম এখানে যে জিরো টিলেজে আপনারা সরিষা চাষটা করেছেন, কিভাবে করেছেন এটা? প্রথমে গাঁতি দিয়ে আমরা এটাকে টোপ করে করে সরষেটা ফেলেছিলাম। তো মোটামুটি আমাদের অনেক চাষি বলেছিল, বা আমরাও নিজেরাও ধারণাও করতে পারিনি যে এইভাবে চাষটা হতে পারে। আজকে সবাই দেখে বলছে না, খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা তো আপনারা প্রথম করলেন, যখন প্রথম করছিলেন মানে ভয় কি ছিল যে ফলন কেমন হবে এই নিয়ে? হ্যাঁ, ভয় তো ছিলই, কারণ আমরা তো এইভাবে দেখিনি কোনোদিন, একটু ভয় ছিলই। কিন্তু এখন তো দেখে খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে এটা জানতে চাইবো, সাধারণভাবে তো সর্ষে চাষ করেছেন, সেখানে দাঁড়িয়ে কি এই পদ্ধতিতে করে ফলনটা বেশি পেয়েছেন বলে মনে হচ্ছে? না হলে এখন কি বুঝবো, এখন মানে কেমন ফুল এসেছে? ভালো হ্যাঁ এসেছে? ভালো ফুল এসেছে, ভালোই হয়েছে, গাছ তো ভালোই উঠেছে। আচ্ছা, সর্ষে চাষ ছাড়া আর কি কি চাষ আপনাদের এই ত্রিধারা যে ফার্মার্স গ্রুপ বললেন তাদের আন্ডারে করছে? আমরা আগে ধান করেছিলাম, ভুট্টা করেছিলাম, তারপর এখন হচ্ছে কি সূর্যমুখী বীজ এনেছি, সূর্যমুখী বীজ লাগিয়েছি আর কি। এখানে আপনারা যে চাষটা করেছেন খরচ কেমন হয়েছে, বা কৃষি দপ্তর থেকে কি কি সাহায্য পেয়েছেন? আমরা কৃষি দপ্তর থেকে প্রথমে বীজটা পেয়েছিলাম, তারপরে সারও দিয়েছে কৃষি দপ্তর থেকে, জলও একবার দিয়েছে, খুবই সাহায্য করেছে কৃষি দপ্তর থেকে। তার জন্যই এতটা ভালো ফলন হয়েছে। তারপর যিনি চাষটা করেছেন তিনিও পাইয়েছেন। আচ্ছা, সার কি কি দিয়েছিলেন? তো 26 দিয়েছিলেন, আর কি ফসফেট না পটাশ দিয়েছিলেন? পটাশ। তারপরে ইউরিয়া স্প্রে করা হচ্ছিল, পোকা লাগার জন্য স্প্রে করা হচ্ছিল। খুবই মানে অফিস থেকে খুবই সাহায্য পেয়েছি। আচ্ছা, চাষ না দিয়ে যে জমিতে এই সর্ষেটা বপন করা হয়েছে, এতে মনে কি হচ্ছে যে ফলন কোনো রকম কম হয়েছে নাকি একই রকম লাগছে? আমার তো একই রকম লাগছে। এরপরে যার জমি সে কেমন ফলন পেয়েছে অন্যবারে, এবারে কেমন পাবে, চাষের পরে মানে ফলনটা তোলার পরে বুঝতে পারবো যে ভালো হয়েছিল। কিন্তু এখন তো মানে ফসল দেখে তো ভালোই লাগছে। আপনার নাম? মধুমিতা লোহার। গ্রুপের নাম ত্রিধারা আত্মাই পাইজি। এখানে যারা সরিষা চাষটা করেছেন আমরা তাদের মুখ থেকে বেশ কিছু কথা শুনে নিলাম। এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রায়পুর ব্লকের সহ কৃষি অধিকর্তাকে। আমরা তার মুখ থেকেই শুনে নেব এই চাষের বিশেষ কি সুবিধা পাওয়া যায়। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এখানে বিনা কর্ষণে সরিষা চাষ আমরা জানলাম, এই চাষের সুবিধা কি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান কৃষিতে প্রচুর প্রযুক্তির ব্যবহার হচ্ছে, অনেক কিছু ব্যবহার হচ্ছে, কিন্তু আমরা মাটিটাকে কিন্তু ঠিকমতো সংরক্ষণ করতে পারছি না। এবার মাটির সংরক্ষণের মেন উদ্দেশ্য হচ্ছে মাটির উর্বরতা এবং মাটির গুণাগুণটাকে বজায় রাখা, এবং সেটা বজায় রাখতে গেলে আমরা যেটা পাঠ্য বইয়ে পড়েছি চিরদিন, সেটা ফিল্ডে অ্যাপ্লিকেশন করতে হবে। যত সম্ভব মাটিটাকে যদি কম নাড়াঘাটা করি, তাহলে কিন্তু মাটির মধ্যে আমাদের ময়েশ্চার লেভেল মানে আর্দ্রতার পরিমাণ, যেটা আমাদের এখানে মেন সমস্যা, সর্ষে লাগাবার পর বৃষ্টি তো সেরকম হয়নি, হয়ও না, জলেরও একটু সমস্যা আছে। তো সেই আর্দ্রতাকে বজায় রাখা এবং মাটির মধ্যে হচ্ছে অণুজীবগুলোর ক্রিয়া প্রক্রিয়াগুলোকে ঠিকমতো বজায় রাখার জন্য জিরো টিলেজটা হচ্ছে খুব জরুরি। এবার যদি এটা হচ্ছে ন্যূনতম কর্ষণ, শুধুমাত্র যে জায়গায় বসানো হয়েছে, আমরা তো একবারে দেশি পদ্ধতি ব্যবহার করেছি, যে একটা গাঁইতি একটি কোদাল নিয়ে জাস্ট বীজগুলোকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি আপনারা দেখবেন কোনো জায়গাতেই হচ্ছে কোনো রকম কোনো কর্ষণ কিছু নেই, এবং ওইটুকু জায়গাতেই আমরা হচ্ছে ব্রডকাস্টিং করে সার দিয়েছি। ফলে এই পদ্ধতিতে চাষ করলে এই মুহূর্তে মাটির যে অবস্থা দেখছি তা খুব স্যাটিসফ্যাক্টরি। এটাতে কোনো রকমভাবে হচ্ছে দেখবেন আগাছারও খুব বেশি পরিমাণ উপদ্রব হয়নি। তার সঙ্গে সঙ্গে হয়েছে মাটির আর্দ্রতাটা ভালো রকমভাবে প্রিজার্ভ করা গেছে, ফলে কিন্তু আমরা একটি ইরিগেশন বাঁচাতে পেরেছি। তো এইভাবে জল সংরক্ষণ করাটা মেন উদ্দেশ্য, তার সঙ্গে হচ্ছে মাটির গুণাগুণ, যেটা মাইক্রোবায়োলজিক্যাল অ্যাক্টিভিটি প্লাস উর্বরতা, দুটোই কিন্তু সংরক্ষিত থাকে এই পদ্ধতিতে।
আচ্ছা, কৃষকদের মধ্যে একটা যে ধারণা থাকে বিনা কর্ষণে যেকোনো চাষ করতে গেলে আগাছার সমস্যাটা হয়তো বেশি হয়। হুম। তো এখানে কি সেটা হয়েছে? আর সেরকম সমস্যা হলে কি ব্যবস্থা নেওয়া আচ্ছা, দরকার? এইখানে সর্ষে চাষের ক্ষেত্রে একটা জিনিস আমরা বলি, সেটি হচ্ছে আমরা মাটিটাকে খুব পালভারাইজ করে দিই এবং তারপর হচ্ছে সর্ষেটাকে ব্রডকাস্ট করে দিই। জেনারেল পদ্ধতি যেটা পাওয়ার টিলার বা ট্র্যাক্টর দিয়ে মাটিটাকে পালভারাইজ করে সর্ষেটা ব্রডকাস্ট করে দিই। এর ফলে কিন্তু এবং সঙ্গে সারটাও দিয়ে দেওয়া হয় এবং ফলে কিন্তু আগাছার কিন্তু মানে গজিয়ে ওঠার একটা ভালো রকম কন্ডিউসিভ এনভায়রনমেন্ট থাকে। এখন এই বিনা কর্ষণে চাষ করার ফলে দেখা গেছে যে আগাছা কিন্তু, যেহেতু মাটিটাকে কর্ষণ করা হয়নি, আগাছা কিন্তু উঠতে সেরকম পারেনি। কারণ মাটির সারফেসটা ওপর দিকটা হার্ড সারফেস ছিল, শুধুমাত্র যে জায়গাটায় সরষে হয়েছে সেই জায়গাটায় নরম সারফেস। এবার এটা বিনা কর্ষণে করতে গিয়ে আমরা লাইন করে দিয়েছি একদম, এবং লাইনের ফলে ইন্টারকালচার অপারেশন যেটা মানে আগাছানাশক দেওয়া, সেটাও অনেক সহজ হয়ে গেছে। ব্রডকাস্টিং করলে কি হয়, আগাছানাশক আমরা দিতে পারি না, কারণ সর্ষে গাছ একটি, তার পাশে একটি আগাছা, আবার সর্ষে গাছ, এরকম করে কোনো নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা যায় না। ফলে এখানে আগাছাটাও টোটাল নিয়ন্ত্রণে আছে, এখানে আগাছার কোনো সমস্যা নেই আপাতত। আচ্ছা, বিনা কর্ষণে শস্যের ক্ষেত্রে সার কি ব্যবহার করা হয়েছে? আমরা 20-20-0-13 কমপ্লেক্স ফার্টিলাইজার সঙ্গে পটাশ এবং সালফার দিয়েছি, এবং আমরা জিঙ্ক, বোরন এবং মলিবডেনাম অনুখাদ্যটা স্প্রে করেছি। এছাড়া গোবর সার তো আছেই। আচ্ছা, এই পদ্ধতিতে করা সাধারণ পদ্ধতি আর এই পদ্ধতির মধ্যে মানে খরচ কিসে কমেছে এই বিনা কর্ষণে সর্ষেতে? ট্র্যাক্টর খরচ 0, যেখানে জমি পালভারাইজ করলে ট্র্যাক্টরের একটা ভালো রকম খরচ আছে, ওটা 0। শ্রমদানটা আমরা নিজেরা করেছি, মানে আমাদের দিদিরা যার জমি তার নিজে শ্রমদান করেছে, শ্রমের কোনো খরচ নেই। শুধুমাত্র খরচ যেটুকু জল, মানে যেটা জল পাওয়ানোর খরচ, সেই জল পাওয়ানোর খরচটি শুধু হয়েছে। বীজ যেটি আমাদের টিআরএফএ অয়েল সিড প্রকল্প থেকে কেশরী 5100 হাইব্রিডটাকে প্রকিউর করা হয়েছে, ওটা পুরোপুরি সরকারি সাবসিডাইজ, মানে সরকারের তরফ থেকে, এবং সারটা আমাদের আত্মার তরফ থেকে ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে একটা দুটোর স্কিমের মধ্যে। ফলে হচ্ছে আপাতত শুধুমাত্র ওনাদের খরচ যেটি হয়েছে, প্রকৃত অর্থের খরচ, সেটি হচ্ছে জল পাওয়ানোর খরচ, আর কোনো খরচ হয়নি। আচ্ছা, আমি এবার যেটা জানবো যে সাধারণ পদ্ধতিতে সর্ষের ক্ষেত্রে খরচ কেমন হয়, আর এখানে যেহেতু খরচটা এত কম, তো এক্ষেত্রে খরচ কেমন হয়েছে? দেখুন, খরচ এবং প্রোডাক্টিভিটি দুটো জিনিসটাকে আমাকে ধরতে হবে। সর্ষের প্রথমত আমি হচ্ছে ফার্স্ট রাউন্ডেই বিঘাপতি 1200 টাকা বাঁচিয়ে দিয়েছি হচ্ছে ট্র্যাক্টর খরচটা, এবং বাকি খরচ যেটা আছে ট্র্যাক্টরে চাষ করলে সে একই খরচ হতো, জল পাওয়ানোর খরচটা একই থাকতো। আর যেহেতু হচ্ছে এই পদ্ধতিতে 2টা শ্রম দিবসই এটা লাগানো হয়ে গেছে 1 বিঘা প্রায়, এবং বাকিগুলো তো আরও মানে খুব সহজেই লাগানো হয়ে গেছে। তো ফলে হচ্ছে যে ওই লেবার খরচটাও খুব মিনিমাম আছে, মানে লেবার তো নিজেরাই শ্রমদান করেছেন, ওই লেবার খরচটা নেই বললেই চলে। তো এই জন্য হচ্ছে আমরা মোটামুটি মানে কালচারাল অপারেশনসের ক্ষেত্রে প্রায় 40% খরচ বাঁচিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা তো এখন এসে দেখছি ফুল হয়ে রয়েছে, তো ফলন কি মনে হচ্ছে? ফলন কি এখানে ভালো আসবে? কি আশা করছেন? ফলন এখানে ভালো আসবে, এবং যেহেতু এটা হাইব্রিড সর্ষে এবং এর হাইটটাও একটা কন্ট্রোলের মধ্যে আছে, এটা ঝাড়ার কোনো অসুবিধা হবে না। আমরা এক্সপেক্ট করছি আমাদের যেটা হাইব্রিডের যেটা গড় ফলন প্রায় 3.5 কুইন্টাল পার বিঘাতে, তার কাছাকাছি ফলন আমরা পাবো। এবং এর জমিতে কিন্তু আগেরবার রিপোর্টেড ছিল, আমাদের কৃষক বন্ধুই বলেছিলেন, আমাদের দিদিরাই বলেছিলেন, এখানে কিন্তু ওই 1 কুইন্টাল 20 কেজির বেশি কিন্তু ফলন পাওয়া যায় না, এবং সেক্ষেত্রে আমরা একটা মার্জিনাল ফলন থেকে কিন্তু আমরা আস্তে আস্তে উপরের দিকেই নিয়ে যেতে পারবো আশা করি। আচ্ছা, আপনি জানালেন ফলন তো প্রায় দ্বিগুণ আশা করা যাচ্ছে, তো হারভেস্টিং এর টাইমটায় কি কোনো রকম আলাদা কিছু রয়েছে? দেখুন, এটা কেশরী 5100 নর্মাল হারভেস্টিং টাইম হচ্ছে 100 থেকে 105 দিন, সেই টাইমের মধ্যেই এটা এক্সপেক্টেড হারভেস্ট হয়ে যাবে। এবং যেটা ট্র্যাডিশনাল যেগুলো কালো সর্ষে, সেগুলো জেনারেলি আমরা 90 দিনের মধ্যে হারভেস্টিং হয়ে যায়। এখানে 10-12 দিনের একটা বাড়তি গ্যাপ পড়ছে আর কি, সেই গ্যাপটা থাকবে, কিন্তু সেই গ্যাপটার সঙ্গে সঙ্গে আমার ফলনটাও যে দ্বিগুণ হবে সেটাও একটা মাথায় রাখতে হবে আর কি। আমরা শুনে নিলাম এই বিনা কর্ষণে সরিষা চাষের ক্ষেত্রে কিন্তু কৃষকের খরচ শুরু থেকেই অনেকটা কমে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই বলা যায় কৃষক যখন এখান থেকে ফলনটা বেশি পাবেন, তখন কিন্তু কৃষক লাভ করবেন বেশ অনেকটাই। তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের নতুন চাষ পদ্ধতি আপনাদের জমিতে ব্যবহার করবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর থেকে সঠিক পরামর্শ মেনে এবং কৃষি দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে এই চাষটি করতে পারলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।